ভাইয়ার সাথে যখন বিয়ে হয়েছিল তখন ভাবির মুখে খুব সুন্দর হাসি ছিল। আজকে সব আছে, সেটাই নাই। হয়তো এমন কিছু হয়ে যাবে কল্পনাও করেনি। ছোটবেলা থেকেই আমার অনেক ইচ্ছা ছিল খুব সুন্দর করে বিয়ের অনুষ্ঠান করব, ভালো একটা চাকরি পাওয়ার পর বিয়েটা করব। কিন্তু সবকিছু তো সবার কপালে থাকে না, আমার কপালেও হয়তো নেই। আকাশের দিকে তাকিয়ে ভাবছি জীবনে এমন একটা সময় আসবে আমি স্বপ্নেও ভাবিনি। ভাবিকে বিয়ে করতে হবে, তাও নিজের অজান্তে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখে পানি চলে আসলো টেরই পাইনি। কেউ একজন পেছন থেকে কাঁধের ওপর হাত দেয়। তাকিয়ে দেখি বাবা। আব্বু, এখনো তুমি এখানে? ঘুমাওনি? বাবা আর হাত ধরে বলল, পৃথিবীর নিকৃষ্ট বাবার মধ্যে আমি একজন, যে অন্যের মেয়ের জন্য নিজের ছেলেকে কোরবানি দিলাম। তোর সাথে আমি অনেক বড় অন্যায় করেছি। এই বয়সে সবাই ঘোরাফেরা করতেছে আর আমি তোর কাঁধে সব চাপ তুলে দিলাম। আবার তোর অমত থাকা সত্ত্বেও অবন্তীর সাথে তোর বিয়ে দিলাম। তুমি আমাকে মাফ করে দিস বাবা। আমি বললাম, ধুর, তুমি এগুলো কি বলো? তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছ। বাবা বলে, অবন্তীকে অনেক ভালোবাসি রে। মেয়েটাকে ছাড়া ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। যা, অনেক রাত হয়েছে, এবার ঘরে যা। মেয়েটা অনেকক্ষণ ধরে বসে আছে। আমি আর কোনো কথা না বলে নিচে চলে আসলাম। এসে রুমে চলে গেলাম। দরজা খুলে ভেতরে গিয়ে দেখি ভাবি একটা ছবির দিকে তাকিয়ে কাঁদতেছে। আমার ঠিক কী করা উচিত কিছুই বুঝতেছি না। আমি খাটের পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর ভাবি, না, আর ভাবি বলবো না, কারণ সে এখন আমার স্ত্রী। অবন্তী চোখ মুছতে মুছতে আমায় ডাক দিয়ে বলল, ফারহান, তোমার সাথে কিছু কথা আছে? আমি বললাম, বলেন। অবন্তী বলে, আমি জানি তুমি ছেলেটা অনেক ভালো। তোমার মতো ছেলেকে স্বামী হিসেবে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি তোমাকে কখন স্বামী হিসেবে মানতে পারবো না। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। তুমি তো জানোই তোমার ভাইকে আমি কতটা ভালোবাসি। তোমার ভাইয়ের জায়গায় আমি অন্য কাউকে জীবনেও কল্পনা করতে পারবো না। যেদিন প্রথম বউ সেজে তোমাদের বাসায় এসেছিলাম তখনই ওয়াদা করেছি তোমার ভাইকে ছাড়া জীবনে আর কারো দিকে তাকাবো না। আমার থেকে তোমার ভাই আমাকে বেশি ভালোবাসত। কতটা বাসত সেটা হয়তো কল্পনাও করা যাবে না। আমি এখনো চুপ। তুমি হয়তো আমাকে প্রশ্ন করতে পারো, আমি যদি অন্য কাউকে স্বামী হিসেবে না মানতে পারি তাহলে তোমাকে কেন বিয়ে করলাম? হ্যাঁ, এটার উত্তরও দিয়ে দিচ্ছি। তোমার সাথে বিয়ে না হলে অন্য কোথাও ঠিকই বাবা মা আমার বিয়ে দিয়ে দিত, কিন্তু আমি এইখানে আব্বু আম্মুর আর তোমার কাছ থেকে যে ভালোবাসা আদর যত্ন পেয়েছি অন্য কোথাও সেটা নাও পেতে পারি। আমার মনের অবস্থাটা তোমরা একটু হলেও বুঝবে, বাট অন্যরা বুঝবে না। আমি হচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় অভাগা। সুখ ঠিকই আসলো, কিন্তু কপালে লেখা ছিল না। তুমি আমাকে মাফ করে দিও। তোমার সুন্দর জীবনটা আমি নষ্ট করে দিলাম। জানো, আমারও অনেক ইচ্ছা ছিল তোমার জন্য খুব সুন্দর একটা মেয়ে দেখো, তারপর তোমার সাথে বিয়ে দিব। আমরা যা হিসেবে নয়, বোন হিসেবে থাকতাম। একবার চিন্তা করো কত সুন্দর হতো আমাদের ফ্যামিলিটা। তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারছি না। এবার আমি বললাম, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। এটুকু বলেই বারান্দায় চলে গেলাম। এমন কিছু হবে আমি জীবনেও কল্পনা করিনি। আমি ভাবছি অন্য কোথাও অবন্তীর বিয়ে হয়ে গেলে সে সুখে থাকবে না। সবকিছু মানিয়ে নিতে একটু সময় লাগবে। আমার সাথে বিয়ে হয়ে গেলে হয়তো অবন্তীর কোনো আফসোস থাকতো না। কিন্তু কি ভাবলাম আর কি হয়ে গেল। আসলে সবকিছু সবার কপালে থাকে না। আমার কপাল যে এত খারাপ হবে আমি কখনো ভাবিনি। কত সুখেই না ছিলাম আমি, কিন্তু আজ সুখের চিহ্নও নাই। মনে মনে বাবার উপর রাগ হচ্ছে। ওনার আবেগ রাখতে গিয়ে আমার জীবনটাই শেষ। ভাইয়ার কথা খুব মনে পড়তেছে। আমি রুম থেকে বেরিয়ে গেলাম। ভাইয়ার কবরের কাছে যাব। ঘড়ি দেখলাম 12টা বাজে। আমি কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। বাইরে খুব সুন্দর চাঁদের আলো। একা একা হাঁটতেছি। কিছুক্ষণ পর ভাইয়ার কবরের কাছে গেলাম। কবরের বেড়াটা ধরে তাকিয়ে রইলাম কবরের দিকে। ভাইয়া আর আমার স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। নিজেই বলতে শুরু করলাম, ভাইয়া কেমন আছিস? তোর কি সময় হবে একটু কথা বলতাম? জানিস, তুই যে আমার মাথার ওপর ছায়ার মতো ছিলি, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। যখন যেটা চেয়েছি সেটাই তুই আমাকে দিয়েছিস, কিন্তু দেখ আমি কি হতভাগা, তোর জন্য কিছুই করতে পারলাম না। তুই যখন ফ্যামিলি চালাইছিস রাজার মতো চলেছি আমরা, অথচ দেখ আমি কিভাবে চালাচ্ছি। একবেলা খেলে পরের বেলা না খেয়ে থাকতে হয়। বাবা মাকে আমি সুখে রাখতে পারছি না। জানিস ভাই, এখনও আমি কোনো জিনিস কিনলে তোর জন্যও কিনে রাখি। আমি যেখানেই যাই না কেন সব সময় যেন মনে হয়
তুই আমার পাশেই আছিস। ভাই, তোর মনে আছে তুই যেদিন বাইক কিনেছিলি চাবিটা আমার হাতে দিয়ে দিলি আর বললি বাইকটা আজ থেকে তোর? তুই আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছিস, কিন্তু দেখ আমি কত বড় হারামি। তোর জন্য তো কখনো স্যাক্রিফাইস করিনি, বরং তোর বউটাকে নিজের বউ করে নিয়েছি। ভাই বিশ্বাস কর, আমি অনন্তীকে বউ হিসেবে কল্পনাও করিনি। তোর যাতে মনে কষ্ট না যায় সেজন্য আমি কখনো অবন্তীর দিকে খারাপ নজরেও তাকাইনি। তুই সবসময় আমাকে বলতি অবন্তীকে দেখে রাখতে, কিন্তু দেখ আমি কত বড় বেঈমান। দেখে রাখার নাম করে আমি নিজেই ওরে বিয়ে করে ফেলেছি। ভাই, এই ভাই, আর একবার আমাদের মাঝে আয়। আমি যে আর পারছি না, মা বাবাকেও কিছু বুঝতে দিতেছি না, কারণ আমি যদি ভেঙে পড়ি তাহলে ওদের কি হবে? ভাই, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি, তুই আমাকে মাফ করে দিস। আর কোনো কথা মুখ দিয়ে আসছে না, বারবার ভাইয়ার চেহারাটা চোখে ভাসতেছে। আরও কিছুক্ষণ কবরের পাশে থেকে বাসার দিকে হাঁটা দিলাম। ভাবতে লাগলাম আমি হয়তো একমাত্র ব্যক্তি যে বাসর রাতে নিজের বউয়ের সাথে না থেকে একটা কবরস্থানের মধ্যে রাত কাটিয়ে দিল। বাসায় যাওয়ার পর দেখলাম অবন্তী এখনও নাক টেনে 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 কাঁদতেছে। কি ব্যাপার, আপনি এখনো ঘুমাননি? অবন্তী বলল, কোথায় গিয়েছিলে? আমি বললাম, ছাদে, রাত অনেক হইছে, ঘুমিয়ে যান। তারপর আমি একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ফজরের আজানের সময় ঘুম ভেঙে যায়। আমি উঠে নামাজ পড়ার জন্য রেডি হচ্ছি। অবন্তীর দিকে তাকিয়ে দেখি বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, তারপর বাসা থেকে বের হয়ে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি অবন্তীও উঠে গেছে। আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম, কাজে চলে যেতে হবে। পকেটে কোনো টাকা নাই, তাই হেঁটেই যেতে হবে। তাড়াতাড়ি না গেলে বসে ঝাড়ি খেতে হবে। গোসল করে রেডি হয়ে রুম থেকে বের হলাম। দেখি মা রান্না করছে আর অবন্তী সেগুলো সাজিয়ে দিচ্ছে। বাবা বসে বসে খবরের কাগজ পড়তেছে। আমাকে এত সকাল সকাল রেডি হতে দেখে বলল, বাবা জিজ্ঞেস করল, কিরে তুই কই যাস? আমি বললাম, আব্বু কাজে যাচ্ছি। কালকেও যাইনি। বাবা বলে, কয়েকটা দিন বাসায় থাকো, সবেমাত্র বিয়েটা হলো, আরও কয়েকদিন পরে যাবি। না আব্বু, বাসায় তো তেমন কোনো কাজ নাই, সো বসে থেকে কোনো লাভ নাই। বাবা বলে, আচ্ছা শোন। বলো। বাবা বলে, অবন্তীর তো সামনে ফাইনাল পরীক্ষা, কলেজের তো ফিস বেতন সব রয়ে গেল। আচ্ছা আমি রাতে দিয়ে দিব। কত টাকা হয়েছে আমাকে বলে দিও। সে কি আজকে কলেজে যাবে? বাবা বলে, যাবে। ওকে, তাহলে কলেজে গিয়ে কত টাকা হয়েছে সেটা জেনে আমাকে কল দিয়ে বলার জন্য বলিও। বাবা বলে, আচ্ছা ঠিক আছে, ওকে আমি বের হচ্ছি। তারপর বেরিয়ে গেলাম। কি করব বুঝতেছি না। অবন্তীর ফাইনাল পরীক্ষা মানে তো আমারও ফাইনাল পরীক্ষা, কারণ অবন্তী আর আমি সেম ইয়ারেই পড়ি, শুধু ক্যাম্পাসটা ভিন্ন। যখন কলেজে নিয়মিত যাইতাম, টাকা খরচ করতাম, কত বন্ধুবান্ধব ছিল। আর এখন টাকাও নাই, বন্ধুও নাই। ফাইনাল এক্সাম চলে আসছে, অথচ কেউ একটু আমাকে জানালোও না। আমারও অনেক ইচ্ছা ছিল অনার্সটা অন্তত শেষ করা, কিন্তু কিভাবে, কি করব? অবন্তীর টাকা দেওয়ার মতো টাকাও তো আমার হাতে নাই। প্রতিদিনের মতো গোডাউনে চলে গেলাম। বস সেখানে বসে আছে। আসসালামু আলাইকুম বস। বস বলে, কি অবস্থা মিস্টার ফারহান, কালকে আসোনি যে? আমি বললাম, বস একটু কাজ ছিল। বস বলে, এত কি কাজ তোমার? এত কাজ হলে চাকরি করার কি দরকার? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। বস বলে, যাও আজকে সবগুলো মাল সেল করে আসবে, না হলে বেতন কেটে নিয়ে যাওয়া হবে। আমি এখনও দাঁড়িয়ে আছি। বস আবার বলল, কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন, কিছু বলবা নাকি? আমি বললাম, জি বস, একটা কথা ছিল। বস বলে, কি কথা? আমাকে যদি এই মাসের টাকাটা অগ্রিম দিতেন উপকার হতাম, আমার খুব দরকার। তিনি বলে, তোমার কাজ করার দরকার নাই, আসছি উনি কাজ ছাড়া টাকা নিতে, ভালো লাগলে করো, না হলে চলে যাও। আমি আর কোনো কথা না বলে মালগুলো নিয়ে বেরিয়ে গেলাম। অবন্তীর পরীক্ষার টাকা কোথায় পাবো সেই চিন্তায় আমি শেষ। হাতের ঘড়িটা অনেক দামি ছিল, ভাইয়া ইটালি থেকে নিয়ে আসছিল, বাংলা টাকায় অনেক দাম। উপায় না পেয়ে সেটা বিক্রি করার সিদ্ধান্ত নিলাম। ভাইয়ার শেষ চিহ্নটুকুও বিক্রি করে দিলাম। কয়েকটা দোকানে মাল সেল দেওয়ার পর আয়মান আমার স্কুল বন্ধুর সাথে দেখা। আয়মান বলে, কিরে ফারহান, তুই এগুলো কি করিস? আমি বললাম, আয়মান বন্ধু তুই? হায় রে, কতদিন পর দেখা, কি অবস্থা তোর? আয়মান বলে, আমি তো আছি, তুই এগুলো কি করিস? আমি বললাম, চাকরি নিয়েছি। আয়মান বলে, ধুর বেটা, এটা কোনো চাকরি হলো? আর তোর বাবা ইনকাম করে, ভাইয়া ইনকাম করে, তুই এগুলো কেন করস? তুই তো রাজার হালে থাকার কথা। আমি বললাম,
ছিলাম, বাট এখন প্রজা থেকেও আমার অবস্থা খারাপ। আইমান বলে, কেন, কি হইছে? আমি সব কিছু বললাম। আইমান বলে, কি বলিস তুই? তো তোর পড়ালেখা? শেষ করে দিলাম। আমি পড়তে গেলে অবন্তীর আর পড়া হবে না। 2 জায়গায় টাকা দেওয়ার মতো অত টাকা আমার কাছে নাই। আইমান বলে, তোর রেজিস্ট্রেশন করা আছে? আমি বললাম, বাট সেটা দিয়ে আর কি হবে? আইমান বলল, তোর পরীক্ষার টাকা আমি দিব, তুই পরীক্ষা দে। ধন্যবাদ, বাট আমি টাকা নিতে পারবো না। আইমান বলে, কেন? আমি বললাম, দেখ, আমার টাকা নাই এটা সত্য, কিন্তু কারো করুণা নেওয়ার মতো ছেলে আমি না, সেটা তুই ভালো করেই জানিস। আইমান বলে, আজকে যদি তোর ভাই দিত তাহলে কি বলতি? ভাই তোর প্রতি করুণা করছে? মনে করো এখন আমি তোর ভাই, তাই টাকাটা দিচ্ছি, কিন্তু মনে রাখিস একেবারে দিচ্ছি না। তুই ভালো কোনো চাকরি পেলে আমার টাকা দিয়ে দিবি। হাসতে হাসতে বলে আমি বললাম, ওকে। আইমান বলে, চল কলেজে যাই, সবকিছু ঠিক করে আসি। না দোস্ত, তুই যা, আমার এগুলো সেল করতে হবে, তুই গিয়ে আমার নামে টাকা জমা দিয়ে দিস। আইমান বলে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, আমি আবার দেখা করব। ওকে, তুই বাসায় আসিস। এরপর আইমান চলে যায়। মনের মধ্যে একটু শান্তি আসলো। তারপর বাকিগুলো মাল বিক্রি করে বোসের কাছ থেকে টাকা আর ঘড়ি বিক্রি করা টাকা নিয়ে টিউশনিতে গেলাম। সেখানেও অগ্রিম টাকা নিলাম, সব মিলিয়ে ৬,০০০-এর মতো। আবারও হাঁটতে হাঁটতে বাসায় গেলাম। রাত প্রায় ১১টা বাজে। আমি বাসায় গিয়ে বাবাকে ডাকলাম। আমার ডাক শুনে আব্বু, আম্মু আর অবন্তী আসলো। বাবা বলে, কিরে এত দেরি হলো যে? আমি বললাম, বাবা কাজের চাপ ছিল। টাকাগুলো দিয়ে বললাম, এই নাও। বাবা বলে, কি এখানে? তোমার মেয়ের পরীক্ষার খরচ, ৬,০০০ আছে বাবা। টাকাগুলো হাতে নিয়ে অবন্তীকে দিয়ে দিল। তারপর অবন্তী বলল, আব্বু একটা কথা বলতাম। বাবা বলল, মা বলো। অবন্তী বলে, ফারহানের একা ইনকামে দিয়ে তো আর সবকিছু করা সম্ভব না, তাই বলছিলাম কি আমিও একটা চাকরি করি, তাহলে মোটামুটি আমাদের পরিবারে একটু সচ্ছলতা আসবে। আমি বললাম, এই পরিবারে আর কারো ইনকাম করার দরকার নেই, আমি এখনো মরিনি, যদি করার এত ইচ্ছা থাকে তাহলে আমি মরার পরে করিয়েন। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি আর কোনো কথা না বলে রুমে চলে গেলাম। আসল কথা হচ্ছে, আমি চাই না অবন্তী কোনো কাজ করুক। এমনিতে আমি সারাদিন বাইরে থাকি, এখন যদি অবন্তীও বাইরে চাকরি করে তাহলে আব্বু আম্মুকে কে দেখবে? বুড়া বয়সে দুজনেরই কষ্ট হবে। রাতে খেয়ে আমি বাইরে থেকে ঘুরে আসলাম। রুমে এসে দেখি অবন্তী ভাইয়া ছবিটা হাতে নিয়ে বসে আছে। আমাকে দেখার পর ছবিটা রেখে দিল। আমি বিছানা থেকে একটা বালিশ আর কাঁথা নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। অবন্তী বলে, ফারহান একটা কথা বলতাম, তুমি খাটে থাকো, আমি ফ্লোরে ঘুমাই। সারাদিন করে আসছো, এখন ফ্লোরে ঘুমালে হয়তো ঘুম আসবে না। আমি বললাম, আমি কাপুরুষ নই যে একটা মেয়ে মানুষকে নিচে ঘুমাতে দিয়ে আমি নিজে খাটে ঘুমাবো। আপনি ঘুমান, এমনিতে অনেক রাত হয়েছে। আর কোনো কথা না বলে ফ্লোরে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অবন্তী গোসল করে আয়নার সামনে বসে চুল ঠিক করছে। ভেজা চুলে একটু অন্যরকম সুন্দর দেখাচ্ছে। আমি দেখেও না দেখার ভান ধরে শুয়ে রইলাম। পরে মনে হলো যে পায়ে হেঁটে কাজ করতে হবে, রোম্যান্টিক মুডে থাকার মতো সময় নাই। উঠে ফ্রেশ হয়ে গোসল করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আজকেও অনেকগুলো মাল নিয়ে কভার ভ্যান ঠেলতে শুরু করলাম। মনে মনে ভাবতে লাগলাম, অবন্তী কেন আমাকে মেনে নিচ্ছে না? যেখানে আমি ওকে মেনে নিব না, সেখানে তার উল্টোটা। এভাবে দিন যেতে লাগল। বিয়ে করেও আমার অবন্তীর সম্পর্ক ভাবি দেবরের মতোই রয়ে গেল। মাঝে মাঝে অবন্তীর ওপর অনেক রাগ হয়। কি করব কিছুই বুঝতে পারছি না। আব্বু আম্মুর জন্য আজকে আমার এই অবস্থা। দেশে মেয়ের অভাব পড়েছে যে আমাকে ভাবিকেই বিয়ে করতে হলো। সারাদিন কাজ করে এসে আবার রাতে ফ্লোরে ঘুম। জীবনটা অসহ্য লাগছে। পরের দিন কাজে গেলাম, শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর আসবে। ইচ্ছা না থাকা সত্ত্বেও রাত পর্যন্ত কাজ করলাম। রাতে না খেয়েই ঘুমিয়ে গেলাম। গভীর রাতে আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে, ঠিকমতো চোখও মিলতে পারছি না। হঠাৎ করে কপালে কারো নরম হাতের স্পর্শ পেলাম। ঝাপসা চোখে তাকিয়ে দেখি অবন্তী ডাকতেছে। অবন্তী বলে, ফারহান এ কি হয়েছে তোমার? এরকম করছো কেন? আমার অবস্থা এতই খারাপ যে ওর সাথে কথা বলার মতো শক্তিও আমার নেই। অবন্তী আমাকে উঠিয়ে খাটে শুয়ে দিল। তারপর সারা রাত মাথায় পানি ঢালল। আর কি কি করছে কিছুই মনে নেই। জ্বরের ঘোরে কোনো কিছু অনুভব করতে পারিনি। সকালবেলা অবন্তীর ডাকে ঘুম ভাঙল। তাকিয়ে দেখি আব্বু আম্মু সবাই বসে আছে। অবন্তী নাস্তা হাতে দাঁড়িয়ে আছে।
তারপর নিজের হাতে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিল। বাবা বলে, এখন কেমন লাগছে? আমি বলল, ভালো। তোমরা খেয়েছ? আম্মু বলে, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, তাই এমন হলো। বাবা বলে, ডাক্তার বলেছে কয়েকদিন রেস্টে